আজকে ভিডিওটা কি নিয়ে করবো সেটা তো এতক্ষণে বুঝে গেছেন। ব্যানার এবং হেডলাইন দেখেছেন যে একজন দারোয়ান পুত্র সিদ্দিক নাজমুল ওরফে কালামাগুর 6 মাসের ভেতরে এমন কোন আলাউদ্দিনের চেরাগ পেয়ে গিয়েছিলেন যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। এই সেই নাজমুল যে কিনা আজকে 6 দিন 7 দিন যাবত আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিচ্ছে যে কাকে সেক্রেটারি বানানো যায়। উনি প্রতিদিন 6 থেকে 8 জন করে নাম দিচ্ছেন এবং তাদের মধ্যে কাকে আপনাদের পছন্দ সেটা আপনাদেরকে বলার জন্য বলছে। আর আমি আপনি সবাই ঝাঁপিয়ে পড়ে নাজমুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আমাদের চয়েসফুল নাম দিচ্ছি। কথা হচ্ছে যে ভাই, নাজমুলকে কে দায়িত্ব দিয়েছে? এই কালা মাগুর, এই শুয়োরটাকে দায়িত্বটা কে দিয়েছে? একে আওয়ামী লীগের কাণ্ডারি। আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল কমিটির একজন সাধারণ সম্পাদক বা সেন্ট্রাল কমিটির সভাপতি যারা থাকে ছাত্রলীগের, তারা তাদের দায়িত্ব পালনের পরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অথবা আওয়ামী লীগের ভালো ভালো পদে চলে যায়। সে জায়গায় নাজমুল কোথাও যাইতে পারে নাই এবং সে তার সভাপতিত্বের পদের শেষ অংশ বাংলাদেশ থেকে পূরণ করতে না পেরে সে লন্ডন চলে এসেছিল। আসেন আগে একটু নাজমুলের নর্মাল একটু পরিচয়টুকু জানি। তো এই নাজমুল সিদ্দিকের জন্ম কিন্তু 1985 সালে জামালপুর জেলায় তার জন্ম। তারা 2 ভাই আর 1 বোনের সংসার। তার বাবা মানে নাজমুলের পিতা, উনি ছিলেন জামালপুরের খাদ্য গুদামের একজন নাইট শিফটের গার্ড, ক্লাস 8 পাস, 8ম শ্রেণী পাস অনলি, নাইট গার্ড ছিলেন। ছেলে জন্মগ্রহণ করেছেন। এরপরে নাজমুল সেখানে জামালপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় জামালপুর আশেক মাহমুদ কলেজে। সেইখান থেকে তিনি পাশ করার পর 2003-04 বর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগ, যেটা এখন সবসময় বলি না আমরা যে এই যে শেখ হাসিনার অবদান, এই যে মাদ্রাসার ছাত্ররা এসা ভর্তি হয় ঢাকা ইউনিভার্সিটিতে, এই উর্দু বিভাগ মানে সেই ফেলটুস বিভাগেই ভর্তি হয়েছিলেন। ভর্তি হয়ে কালামাগুর তো ধান্দালবাজ, টোটাল ধান্দাবাজ। সেই ধান্দাবাজি কইরা সে যা সূর্য সেন হলের মোটামুটি একটা পদপদবিতে প্রভাবে আসেন। এরই মধ্যে ছাত্রলীগের কিছু নেতা, দুর্নীতিগ্রস্ত নেতাদের হাতে পড়েন। তাকে ইউজ করা হয় প্রথমে রমনা বটমূল বা রমনা পার্কের আশপাশের চাঁদাবাজির দায়িত্বে। সেই চাঁদাবাজি করতে করতে আস্তে গিয়ে ছাত্রলীগের বিভিন্ন পদবিতে আসেন। আপনারা সবাই জানেন, যেমন সার্জিস, হাসনাত সবই তো ছাত্রলীগ ছিল, সেরকমই নাজমুল্লাহ ছিল। পদবিতে আসেন। আসার পরে 6 মাসের মাথায় সর্বপ্রথম ওনার বাবার একজন নাইট গার্ড থেকে সরাসরি খাদ্য পরিদর্শকের জন্য মিনিমাম ডিগ্রি পাস সার্টিফিকেট লাগে, সেটারও দরকার নেই। নাজমুলের বাপ থেকে কোথা থেকে খাদ্য পরিদর্শক থেকে সরাসরি চলে যায়। কোথায়? খাদ্য পরিদর্শকের চলে যায়। নাজমুল সাহেব ঢাকা শহরে থাকেন। ঢাকা শহরে বিশাল বাড়ি, সেই বাড়ি ভাড়া হচ্ছে যে 50,000 টাকা। তিনি যে বাড়িতে থাকতেন ছাত্রলীগ করা অবস্থায়, তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ভাড়া হচ্ছে 50,000 টাকা এবং উনি সেখানে কাটাইতে থাকেন। কিন্তু মূলত আসলে নাজমুলের অর্থনৈতিক দুর্নীতির যে সমস্যা শুরু হয় সেটা হচ্ছে যে নাজমুল এরপরে বাংলাদেশ এটা ফার্মার্স ব্যাংকের পরিচালক হন। ফার্মার্স ব্যাংকের পরিচালক হওয়ার জন্য 2011 সালে এ বেটা 27তম 2011 সালে নাজমুল কিন্তু 27তম কাউন্সিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়। আর ঠিক এর 1 বছর পরেই ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হিসাবে, 1 বছরের মাথায় ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হয়ে যান। ফার্মার্স ব্যাংকের উদ্যোক্তা হওয়ার জন্য 10 লক্ষ শেয়ার কিনেন। একটা শেয়ারের দাম 10 টাকা করে, ফেস ভ্যালু 10 লক্ষ শেয়ার মানে যে 1 কোটি টাকা। কোথায় পেলেন? একজন নাইট গার্ডের পুত্র। কি এমন করলেন যে আপনার এই সার্জিস এরা তো কইছে যে এরা বই লেখছে, কেউ নন মেট্রিক, সে বই লেখছে, কেউ টকশোতে যায়, এটাও সেই রকম 1 কোটি টাকা জোগাড় হয়। এই অবস্থায় উনি আবার প্রেমে পড়ে যান আরেক মেয়ের। সেই মেয়ের সাথে লটর পটর, সেই মেয়েকে ঢাকা গুলশান 1-এ শেষ পর্যন্ত 2টি ফ্ল্যাট কিনে দিতে বাধ্য হন।
এই নাজমুল শুধু ফার্মার্স ব্যাংকের না, এই নাজমুল তার চাচা তার ভাইদেরকে বিভিন্ন ব্যবসা ধরাইয়া দেন, বিভিন্ন ব্যবসা। এবং সে দুর্নীতি তার এমন মাত্রায় পৌঁছেছিল যেটা আমাদের প্রধানমন্ত্রী কান পর্যন্ত ছিল। এবং সে থাইল্যান্ড, ওই সময় থেকে থাইল্যান্ড এবং বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো, মানে টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে যেত আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তার বিরুদ্ধে প্রচুর নিউজ হয়েছে, মানব জমিন থেকে, ইত্তেফাক থেকে শুরু করে আপনার ওই যে এই আঞ্চলিক পত্রিকা, হেন কোনো পত্রিকা নাই যেই পত্রিকায় এই নাজমুলরে নিয়ে নিউজ হয় নাই। সমস্ত নিউজগুলো এখনো খুঁজলে পাবেন 2015 সাল থেকে 23 সাল পর্যন্ত সিরিজ নিউজ হয়েছে এই বেটার উপর। এই বেটা এরপরে ওখানকার এই চাঁদাবাজি মাদাবাজি করে তার অনেক সহায় সম্পত্তি, যে বিল্ডিং, তার যে বিশেষ বিশেষ বিল্ডিং, নাজমুল প্লাজা, নাজমুল অমুক, এগুলো আমি আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি, আপনারা ছবি দেখেন, আমার ছবিগুলো দেখেন, এগুলোতে আপনারা বুঝেন তার সম্পদ। ময়মনসিংহ জেলায় তিনি 500 বিঘা জমির মালিক। নাজমুল কোত্থেকে এত পয়সা? তিনি এখন ব্রিটেন থাকেন, ব্রিটেনে উনি এসেছেন আপনার বিজনেস ভিসায়, যে বিজনেস ভিসা নিতে 2 লাখ পাউন্ড, 2 লাখ পাউন্ড জমা দিয়ে বিজনেস ভিসা নিতে হয়। এখন 1 পাউন্ড যদি এই মুহূর্তে 167 টাকা চলে, ওই সময় যখন নাজমুল ছিলেন তখন ছিল 150 টাকা করে পার পাউন্ড। তা হইল আপনার প্রায় 3 কোটি টাকা। টাকার অভাব নাই আমার কাছে, এইটা দিয়ে এসেছেন। এরপরে উনি এই মুহূর্তে উনি থাইল্যান্ডে 33টি কটেজের মালিক। যদি থাইল্যান্ডে যান পাতায়া বিচের কাছে 33টি কটেজের মালিক, ওই কটেজগুলোতে চামড়ার ব্যবসা হয়। পয়সা দেখেন। এই নাজমুল সাহেব এইখানে লন্ডনে বেথেনাল গ্রিন নামে একটা জায়গা আছে, সেখানে ওনার বিশাল অফিস, রেঞ্জ রোভার গাড়ি চালান। ওকে, গাড়ি এখানে যে কেউ চালাইতে পারে। 2টা বাড়ির মালিক, একটা সেন্ট্রাল লন্ডনে, একটা অন্য জায়গায়। সেন্ট্রাল লন্ডনের বাড়িটা আবার ফ্রি হোল্ড মানে বুঝেন? ফ্রি হোল্ড মানে হচ্ছে যেটাতে আর কোনো দেনা নাই ব্যাংকের কাছে। 4 বছরের মাথায় উনি ফ্রি হোল্ড করে নিয়েছেন। সেই 4 বছর কখন? 2020-এর আগেই তিনি ফ্রি হোল্ড করেছেন। 2018 সালে না আপনার জননেত্রী শেখ হাসিনা যখন ইংল্যান্ডে এসেছিলেন, তখন ইংল্যান্ড আওয়ামী লীগের একটা মিটিংয়ে নাজমুল বক্তৃতা দিতে আসছে, তখন নেত্রী রাগ হয়ে গিয়েছিলেন, সে সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়টা জানেন, এই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ যখন মারা গেলেন, তখন মারা যাওয়ার পরে সেখানে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এসেছিলেন, যে হোটেলে ছিলেন, সেই হোটেলের সিকিউরিটির যে দায়িত্বটা ছিল সেটা আমরা যে কোম্পানির মাধ্যমে ইমিগ্রেশনে কাজ করি সেই কোম্পানির কাছে পড়েছিল। এবং আমার ওই সময় ছুটি থাকার কারণে আমাকে রিকোয়েস্ট করেছে, আমি সেই হোটেলে আমি সিকিউরিটির দায়িত্বেই ছিলাম। শুধু আমি না, এরকম প্রায় আমরা 70 জনের মতো ছিল। এটা স্পেশাল একটা সিকিউরিটি ফোর্স, যেটা আপনার এখানে কোনো হোটেলে কিন্তু 1জন বা 2জন সিকিউরিটি থাকে, কিন্তু এরকম যখন রাষ্ট্রপ্রধান আসে তখন বিশাল একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়, এটার জন্য নেওয়া হয়। সেইখানে নাজমুল প্রায় 4.5 ঘন্টা দাঁড়িয়েছিল, তাকে ঢুকতে দেওয়া হয় নাই। এইটা আমাদেরকে আপার সাথে যারা ছিল তারাই বলে দিয়েছিল, আপার নির্দেশ ছিল যে নাজমুল যাতে ঢুকতে না পারে হোটেলে, ঢুকতে দেওয়া হয়নি। সেই নাজমুল এখানে পরে এক মহিলা বিয়ে করছে, আরেক বাচ্চা। আচ্ছা ভাই, ওগুলো তার ব্যক্তিগত আর কোনো সমস্যা নাই। 1000 কোটি টাকা দুর্নীতি করা নাজমুল আজকে আসছে আওয়ামী লীগের কে সেক্রেটারি হবে একটা জরিপ করতে, আর আপনি আমরা সবাই সেই জরিপে হই হই রই রই বরকনে এলোই এই করছি। আপনারা যদি চান নাজমুলের এইখানে যেসব ব্যবসা বাণিজ্য আছে, কোন লিস্টে আছে, কিভাবে আছে, সব আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো ডকুমেন্টেশন সহ। আমি আমার এই যখন কথা বলছি আপনাদের সাথে, পেছনে যে পেজগুলো ঘুরছে এগুলো সব নাজমুলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতির কথাবার্তাগুলো। এই পত্রিকাগুলো আপনারা এখনো, যে আপনারা শুধুমাত্র গুগলে লিখুন কে এই নাজমুল, এতটুকু দিয়ে সার্চ দেন, সমস্ত পত্রিকার নিউজগুলা আইসা যাবে। এই নাজমুল 2024 সালেই বলছিল আওয়ামী লীগ নেতা নেত্রীরা এবং শেখ হাসিনা মাপ চাইতে হবে। তার এখন মূল অস্ত্র কি জানেন? তার মূল অস্ত্র, তারা কেউ কিছু বললে তারা এসে গালাগালি করা। আজকে আমার এই ভিডিও দেওয়ার পরে এমন হবে যে সে এই ভিডিওর তার বট বাহিনী লাগাই দিবে ধরার জন্য। কথা হচ্ছে যে 33টা কটেজের মালিক কিভাবে হলে নাজমুল? থাইল্যান্ডে তোমার আব্বার দিনের সম্পত্তি ছিল নাজমুল, তুমি
3 কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের ভিসা করতে নিলে, তুমি তো একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত না, একদম গরিব ঘরের সন্তান। তোমার বাবা দারোয়ান ছিল, দারোয়ানের পুত্র, তুমি দারোয়ানের পুত্র। তুমি রমনা পার্কের ওখান থেকে কত হাজার কোটি টাকার চুরিং মাইটিং করছো। তোমার আমলে কত হাজার শিবির কর্মী ঢুকাইছো। কেন তোমাকে নেত্রী কোথাও রাখে নাই? কেন তুমি তোমার কমিটির পদ বাণিজ্য করার কারণে তুমি তোমার টার্ম শেষ করার আগে তোমার ইংল্যান্ড ভাইগে আসতে হয়েছে। এখনো কালামাগুর তুমি বক্তৃতা দাও। আর তোমারে যারা এখন সাপোর্ট করে, যারা বলে যেসব শুয়োরগুলো বলে যে তোমার পেজ ফলো দিতে, তোমার অমুক ফলো দিতে, সেই শুয়োরগুলোকে কত টাকা দিয়ে রেখেছ? এদের প্রতি নজর দেন আপনারা। এই কালামাগুরের ফিরিস্তি এখন যা বললাম, এইরকম যদি আমি বলতে চাই তো 4 ঘন্টা তো শেষ হবে না, কালামাগুরের শেষ হবে না। ওই যে বললাম বান্ধবী, কালামাগুরের ঢাকা শহরের সেই বান্ধবী যাকে গুলশান একে 2-2টা ফ্ল্যাট কিনে দিয়েছে, প্রয়োজনে তার ভিডিও বার্তা সহ আইনা দিব, তাকে সহ আইনা লাইভ করাই দিব আপনাদের সামনে। যদি নাজমুল চ্যালেঞ্জ করে আমার সাথে, যে নাজমুল আমার সাথে ডিবেটে আসবে, আসুক নাজমুল, বলবো। আর নাজমুলের বিরুদ্ধে দুদক দুর্নীতি দমন সংস্থাতে মামলা হয়েছিল 2019 সালে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে যত নিউজ হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে, সে যদি সত্যি হইতো, আপনি সেই নিউজগুলোর জন্য হাজার কোটি টাকার মামলা করেন নাই কেন? কেন ওত পেতে এখানে বসেছিলেন? কেন আপনাকে নেত্রীর মিটিংয়ে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হয়নি? নেত্রী নিজে ওইটা খেপে গেছিল। সেদিন যারা ছিল ওই মিটিংয়ে অনেকেই জানে, জিজ্ঞেস করা, যদি কেউ না জানে ভিডিওগুলো আমি দিয়ে দিতে পারবো আপনাদেরকে। সেই নাজমুল এখন আসছে আওয়ামী লীগের কাণ্ডারি হইতে, তিনি অনেক কিছু বুঝান। নেত্রী আপনি যদি ডাকেন আমি এখনই যাব না। নেত্রী বারবার বলেছে তুই যাস না কেন? নাজমুলের ওইটা যারা চুষতে থাকেন তাদের বলি যে নাজমুল্লার পাল্লায় পড়েন না। নাজমুল না, এরকম আরো 10-12 জন আছে, প্রত্যেককে নিয়েই একটা করে ভিডিও করব। আমি আপনাদের বলেছিলাম যে ট্রাম্পের নীতিতে আমেরিকান যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ, এবং তারা মানে যে কোনো সময় যা কিছু করতে পারে। আজকে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, সেই খবরটা হচ্ছে নো কিংস মিছিলে জনস্রোত। মানে মানুষ মনে করছে তিনি রাজার মতো ব্যবহার করছেন। ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, টেক্সাস, বস্টন, ন্যাশভিল থেকে মিনিয়াপোলিস, সব কটা শহরে এই মিছিল হয়েছে। মিনেসোটা প্রদেশের মিনিয়াপোলিস সহ বাকি সব বড় শহরগুলো ছিল এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। এই দাবি তাদের দাবি অন্তত 90 লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিলেন। পুলিশ প্রশাসনের তরফে অবশ্যই এখনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। ইরান যুদ্ধ, অভিবাসন নীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের খরচ এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাওয়া, মূলত এই বিষয়গুলি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ দেখান মানুষ। আয়োজকদের বক্তব্য, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের স্বৈরাচারীর মতো শাসন করতে চান। প্রেসিডেন্ট ভাবি রাজার মতো আচরণ করছেন। তার মনে রাখা উচিত যে এদেশে গণতান্ত্রিক পরিকাঠামো এখনো ভোট হয়, আর এদেশের মানুষের কথাই শেষ কথা। নো কিংস র্যালির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তাদের কুশপুতুর অসংখ্য পোস্টার, প্যাকার্ড হাতে ঘন্টার পর ঘন্টা জমায়েতে সামিল হয়েছে লক্ষাধিক মানুষ। আমি মেন অংশগুলো পড়ছি। লাখো মানুষ হেঁটেছেন ম্যানহাটনের দিকে। ওয়াশিংটন ডিসি লিঙ্কন মেমোরিয়াল আর ন্যাশনাল মল ছিল ভিড়ে পরিপূর্ণ। বিক্ষোভকারীদের মুখে ছিল পুট ডাউন দ্য ক্রাউন অ্যান্ড রেজিম চেঞ্জ বিগিনস অ্যাট হোম এর মতো স্লোগান। অনেক জায়গাতে বিক্ষোভে অংশ নিয়ে দেখা গেছে বিরোধী ডেমোক্র্যাট নেতানেত্রীরাও এই বিক্ষোভে অংশ নিচ্ছে। আমি বলেছিলাম যে ডেমোক্র্যাট রিপাবলিকান এখনো নামেনি, ডেমোক্র্যাটরা
বিরোধিতা করছে এবং ডেমোক্র্যাটরা ওই মিছিলে রাস্তায় নেতা নেত্রী যারা আছে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ট্রাম্পের গ্রাফ আগে যেটা 36 ছিল সেটা নেমে এখন দাঁড়িয়েছে 29-এ, মানে ক্রমশ পতন হচ্ছে। আর ট্রাম্প চাইছেন যে এই যে মিড টার্ম ইলেকশন তার আগে তাকে কিছু একটা করে দেখাতেই হবে, নইলে তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। আমি আপনাদের বলেছিলাম যে ওর ধার হচ্ছে $38 ট্রিলিয়ন। এই যুদ্ধকে খিঁচতে পারলে, লম্বা করে খেঁচো, একদম ওই 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে। অলরেডি এই যে 1.5 মাসে, এই এক মাস কয়েকদিন হলো, তাতে 2 ট্রিলিয়ন কিন্তু বেড়ে গেছে, মানে 40 ট্রিলিয়ন এখন ধার হয়ে গেছে মাত্র এই 1 মাসে। এত ধার বাজারে, এটা যদি এখন 8 মাস 10 মাস চালিয়ে যায় ইরান, তাহলে পরে ক্ষতির পরিমাণটা একবার ভাবুন। আমেরিকার অর্থনীতি কিন্তু ডুবে যাবে। কিন্তু ইরানকে কি ছেড়ে দেবেন ট্রাম্প? ট্রাম্প ভাবছেন ইরানকে আমি জব্দ করেই ছাড়বো। তা এখন কি করছে, এবার স্থলবাহিনী অভিযানের কথা ট্রাম্প ভাবছেন। একবার গিয়ে দেখো, তোমাদের এই যে জেরাল্ড ফোর্ড, আব্রাহাম লিঙ্কন, নিমিটজ, যে সমস্ত জাহাজগুলো আছে, রণতরী, বিশাল বিশাল রণতরী, এই যে জেরাল্ড ফোর্ডকে এমন মিসাইল মেরেছে, সে 1000 নটিক্যাল মাইল দূরে চলে গিয়েছে। এখন সে জাহাজ মোটামুটি বসে গিয়েছে, 16 মাস 18 মাসের আগে তার আর কার্যকরিতা থাকবে না, কারণ রানওয়েটাই নষ্ট হয়ে গিয়েছে। ওইটা দেখে এখন আব্রাহাম লিঙ্কনকেও আরো 800 নটিক্যাল মাইল পিছিয়ে দেওয়া হয়েছে, নিমিটজকে মাঝপথেই আটকে দেওয়া হয়েছে। তাহলে পরে তোমার সৈন্য যাবে কি করে? আর তুমি পাঠাবে 4.5 লাখ 4 লাখ সৈন্য পাঠাবে। 4.5 লাখ সৈন্য পাঠানোর জন্য তুমি যে জাহাজ নিয়ে যাচ্ছ, সেই জাহাজ তো ভিড়বে, তারপর তো এবার 1000 কিলোমিটার পথ আছে, হেলিকপ্টারে পৌঁছাতে পারবে? কতজন গিয়ে পৌঁছাবে একটা হেলিকপ্টারে? 1000 হেলিকপ্টার লাগিয়ে দাও, তাহলে কিন্তু তার আগেই কিন্তু যখনই প্যারাশুট করে নামবে, তার আগেই কিন্তু গুলি করে করে দেবে। এখানে ইরান সরকারিভাবে বলেছে, ইরানের সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাব বলেছেন, শত্রুটা প্রকাশ্যে আলোচনার কথা বলছে আর লুকিয়ে লুকিয়ে আক্রমণের কথা পরিকল্পনা করছে। ওরা জানে না আমাদের সেনা ওদের জন্য অপেক্ষা করছে, এলিয়ে আক্রমণ চালাবে, তাদের আঞ্চলিক সহযোগীদেরও সাজা দেবে, মানে ওই আপনার যত উপসাগরীয় দেশগুলো রয়েছে। আমাদের সংকল্প এবং আত্মবিশ্বাস বাড়ছে, আমরা শত্রুর দুর্বলতা জানিও। দুর্বলতা মানে ওই যে সমস্ত উপসাগরীয় দেশগুলো রয়েছে এবং ইসরায়েল রয়েছে, সেইটা বলেছিলাম। বাঘকে খোঁচাস না, ঘুমিয়ে আছে থাক, তার লেজ ধরে টানাটানি করিস না। ইরানে অনেক সমস্যা আছে, ইরানে প্রচুর অত্যাচার হতো, এগুলো ঠিক, কিন্তু ইরান কিন্তু ধীরে ধীরে আবার স্বাভাবিক মানে সমাজ জীবনে ফিরে আসছিল। এখন কিন্তু মেয়েদের আর বোরকা পরে চলতে হয় না, মেয়েদের মাথার কাপড় দিয়ে দিলেই হয়ে যায়। এরকম টিভিতে আপনারা যদি মোবাইলে যদি আপনারা সার্চ করেন যে ইরান ট্রাভেল ব্লগ, আপনি দেখতে পাবেন ওখানে মেয়েরা কিভাবে, আপনি শুধু মেয়েদের চোখের দিকে তাকাতে পারবেন না এবং মেয়েদের ছবি তুলতে পারবেন না। এই হচ্ছে বাধ্যবাধকতা। এছাড়া আপনি করুন যা খুশি করুন, যা খুশি মানে অন্যায়টা না করে, তাদের আইন মেনে। কিন্তু ট্রাম্প তিনি ওসব মানেন না, তাকে কিছু করে দেখাতে হবে। এই করে দেখাতে গিয়ে ট্রাম্পের তো আরো মুখ পুড়বে, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আরো মুখ পুড়বে এবং দেশের অর্থনীতির 12:30 বাজিয়ে উনি ছেড়ে দেবেন। এই যে অর্থনীতি ডুববে না, ওই মিড টার্ম ইলেকশন আসা অবধি, মিড টার্ম ইলেকশন আস্তে আস্তে তো অক্টোবর নভেম্বর, মিড টার্ম ইলেকশন আসা অবধি যদি 1 মাসে $2 বিলিয়ন যদি তার হয়, ধার বেড়ে যায়, তাহলে 8 মাসে সেটা কোথায় গিয়ে পৌঁছবে?
সুতরাং আমি হিসেবটা আমার ঠিকই ছিল যে ওকে টানলে পরে ও লম্বা একেবারে 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে, মুখ থুবড়ে পড়ে যাবে অর্থনীতি মুখ থুবড়ে যদি পড়ে যায়, তাহলে পরে সারা বিশ্বের উপরে দাদাগিরি বা ছড়ি ঘোরানো কিন্তু ট্রাম্পের বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের কেন, আমেরিকার যে প্রেসিডেন্ট আসবে তাকে কিন্তু এবার ভেবে চিনতে কাজ করতে হবে। প্রথম তো ভিয়েতনামে মার খেলো, তারপর আফগানিস্তানে একবার ল্যাজ গুটিয়ে চলে এলো। আপনারা তো দেখেছেন আফগানিস্তান, ভিয়েতনাম আপনারা দেখেছেন। এখন এই ইরান দেখুন, আমি বলেছিলাম ওপর থেকে বোমা মেরে শহরটাকে গুলিয়ে দেওয়া যাবে, কিন্তু ভেতরে পা না রাখলে, বুটস অন গ্রাউন্ডস না হলে কোনো দিন দখল করা যাবে না। আপনারা কি করেছে, ট্রাম্প কি করেছে, সব সময় 48 জনকে ঢুকিয়ে দিয়েছে, একে সহ ধর্মগুরু সহ 48 জনকে, প্রতিরক্ষা মন্ত্রী সহ সবাইকে ঢুকিয়ে দিয়েছে মাটির নিচে। আর কোনো কিন্তু মানে উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন তিনি করতে পারেননি। ফলে এবার যদি উনি সৈন্য প্রবেশ করান, তাহলে কত বডি ব্যাগ যে পড়বে সেই হিসেব হয়তো আপনি আমি জানবো না, কিন্তু একদিন না একদিন কিন্তু ওই ভিয়েতনামের মতো কিন্তু হয়তো 15 বছর 20 বছর বাদে হয়তো আমরা জানতে পারবো যে ইরানের যুদ্ধে কত বডি ব্যাগ পড়েছে। এই 6টা উপসাগরীয় অঞ্চলে যে করা আপনার মিসাইল এবং ড্রোন মেরেছে, কত বডি পড়েছে, কত বডি ব্যাগ তো দেশে গেছে, সেটাও কিন্তু এই মিছিলের একটা মানে কারণ। যাই হোক, দেখতে থাকুন এখন। তবে আমেরিকা লম্বা যুদ্ধে ফেসে গেছে, ট্রাম্প বাবু এখন বেরোবার কোনো পথ নেই। তাহলে একেবারে হাত তুলে বলবো আমি স্যারেন্ডার করছি, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, এই করতে হবে। আর না হলে পরে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে মুখ রক্ষার জন্য। দেখা যাক উনি কোনটা করেন।